তোষামোদ নয়, ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের কাজ। আমরা প্রশ্ন করতে চাই আপনার হয়ে, জানতে চাই আপনি যা জানতে চান। শুরু করছি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন আর কাবেল প্রশ্নগুলো সহজ। এই অনুষ্ঠানে আমরা চলমান ঘটনার নানান তথ্য ও বক্তব্য তুলে ধরি। অতিথিদের কাছে জানতে চাই সেসব তথ্য ও বক্তব্যের প্রতিক্রিয়া ও বিশ্লেষণ। সঙ্গে আছে আমি সাইদ খান। আমাদের আজকের আলোচনার বিষয় রাজনীতিতে খালেদা জিয়ার থাকা না থাকা। এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিবির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম। সেলিম ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, এছাড়াও আমাদের সঙ্গে আরেকজন অতিথি যোগ দিবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। আলোচনা শুরু করতে চাই সেলিম ভাই আপনাকে দিয়ে। আপনার তো দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে বেগম খালেদা জিয়ার স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, এই দুটোর সময় তো একেবারে চোখের সামনে ওনার সঙ্গে সরাসরি আন্দোলনে অংশ নিয়েছেন। এবং আপনি আরও একটি বিষয়, যে একজন গৃহবধূ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতের পরে একেবারে গৃহবধূ থেকে রাজপথ, এরপরে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ, এবং অত্যন্ত সফলভাবে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। বাংলাদেশের গণতন্ত্র, মৌলিক অধিকার, মানবাধিকার, নারী শিক্ষায় বিশেষ অবদান, অনেক কিছু তিনি শুরু করেছেন। এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গঠনের মাধ্যমে মুক্তিযোদ্ধাদেরকে সম্মানিত করা এবং মুক্তিযুদ্ধকে একটি রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে অন্তর্ভুক্ত করা সহ অজস্র ভূমিকা ওনার রয়েছেন। এবং শেষ পর্যন্ত ফ্যাসিবাদ বিরোধী গত 15 বছর 7 মাস 5 দিন যে শেখ হাসিনা গণতন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভোট এবং সাধারণ মানুষের রাজনৈতিক যে অধিকার সেগুলো হরণ করে রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল, এই সকল আন্দোলনেও বেগম খালেদা জিয়া নিজে স্বেচ্ছায় কারাবরণ করেছেন, তবু আপোষ করেননি। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গিয়েও নত স্বীকার করেননি। সেই শিরদাঁড়া শক্ত করে তিনি বাংলাদেশ প্রশ্নে আপোষহীন ভূমিকা রাখবার কারণে আজ গোটা বাংলাদেশের গোটা জাতি ওনাকে আপোষহীন দেশনেত্রী হিসেবে আখ্যায়িত করেছেন। এবং তিনি এখন আর বিএনপির নেত্রী নেই, বলা যায় জাতীয় ঐক্যের প্রতীকে তিনি পরিণত হয়েছেন। এবং দেশের এই মুহূর্তে যে সংকট চলছে, এই সংকটময় মুহূর্তে বেগম খালেদা জিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র। এই সবগুলো বিবেচনা করলে আসলে এই চলমান রাজনীতিতে বেগম জিয়ার যে অসুস্থতা, ওনার থাকা না থাকা, রাজনীতিতে সক্রিয় বা রাজনীতিতে ভূমিকা না রাখা না রাখায় বাংলাদেশ এবং বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের রাজনীতি কোন জায়গায় গিয়ে ঠেকবে আসলে? ধন্যবাদ আপনাকে। আপনি যথার্থই বলেছেন। বেগম খালেদা জিয়াউর রহমানের মৃত্যুর পরে যখন চক্রান্ত ষড়যন্ত্র করে এরশাদ রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে বিএনপিকে ভাগ করে বিএনপিকে নিশ্চিহ্ন করতে চেয়েছে, সেই সময় বেগম খালেদা জিয়া অত্যন্ত ধীরতার সাথে একজন সাধারণ গৃহবধূ থেকে বিএনপির নেতৃত্ব নিয়ে 9টি বছর স্বৈরাচারের বিরুদ্ধে একদম আপোষহীন একটা লড়াই করেছেন, প্রচণ্ড আপোষহীন লড়াই করেছেন। এবং কোনো ভীতি, প্রলোভন, কোনো কিছুর কাছে তিনি মাথা নত করেননি। তিনি বিশেষ করে 86 সালের নির্বাচনে তিনি না গিয়ে একটা বিরাট মাইল ফলক তৈরি করেছেন, এবং যার অবদান তিনি তার 91 নির্বাচনে পেয়েছেন। এবং 91 নির্বাচনে তিনি বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় এনেছেন। সেই সময় বিএনপির পক্ষে বাজি ধরার মতো কেউ ছিল না যে বিএনপি ক্ষমতায় আসবে। কিন্তু বেগম জিয়ার একটা ক্যারিসমেটিক লিডারশিপ বিএনপিকে কিন্তু একটা অনন্য জায়গায় নিয়ে গেছে। এবং অন্য জায়গায় নিয়ে যাওয়ার পর 91 সালে বিএনপি যখন সরকার গঠন করে, সে সময় দেশের আর্থিক অবস্থা ছিল অত্যন্ত নাজুক। আমরা বাজেটের প্রায় 86% টাকাই আমাদের বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীল ছিল। সেখান থেকে তিনি সেটা অনেক কমিয়ে নিয়ে এসেছেন এবং অর্থনীতি একটা দৃঢ় ভিত্তির উপর দাঁড় করিয়েছেন। তিনি নারী শিক্ষার ব্যাপারে যথাযথ ভূমিকা পালন করেছেন, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় করেছেন আপনি বলছেন, এবং পরবর্তীকালে বিভিন্নভাবে তিনি আপনার দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। যদিও ওনার সেই আমলে হরতাল, নৈরাজ্য, তার ক্ষমতাচ্যুতির ব্যাপারে সমস্ত রাজনৈতিক দলগুলো এক হয়ে যথেষ্ট ক্ষমতাসীনদেরকে নাস্তানাবুদ করেছে। তারপর তিনি দৃঢ়চিত্তে কিন্তু আপনার রাজনীতিটা করেই গেছেন। শেখ হাসিনা ক্ষমতা আসার পরে অথবা 1/11 পরে ওনার কাছে 1/11 পক্ষের যারা আছেন কুশীলব, তারা কিন্তু একাধিকবার গিয়েছেন যে বেগম খালেদা জিয়ার কাছে এই প্রস্তাব নিয়ে
যে বেগম খালেদা জিয়া তাদেরকে সমর্থন দেয় বা ইন্ডিমিটি দেয়, তাহলে বেগম খালেদা জিয়া বা বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় তাদেরকে আনা হবে। কিন্তু বেগম জিয়া সেখানে কোনো আপোষ করেননি এবং তিনি নীতির প্রশ্নে অটল ছিলেন। ১/১১ সময় ওনাকে বিদেশে পাঠিয়ে দেওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করা হয়েছে এবং যারা গণমাধ্যম কর্মী তারা তাদের মনে আছে অনেকেই কিন্তু এয়ারপোর্টে গিয়ে কিন্তু ক্যামেরা নিয়ে বসে থাকতেন যে এই বুঝি বেগম জিয়াকে জোর করে তুলে এনে বিমানে পাঠিয়ে দেবে। এরকম বেশ কয়েকবার ঘটনা ঘটেছে, মানে চেষ্টাও করা হয়েছে, কিন্তু বেগম জিয়া অনমনীয় দৃঢ়তার কারণে সেটা সম্ভব হয়নি। বেগম জিয়া দেশের মানুষকে ছেড়ে যান নেই। পরবর্তীকালে শেখ হাসিনার শাসনামলে যখন বেগম জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলাগুলো দেওয়া শুরু করেছে একের পর এক, তারপরে যখন যে মামলাটাকে বেগম জিয়াকে সাজা দিয়েছে, একটি মাত্র মামলা, আর কোনো মামলা কিন্তু সেইভাবে সাজা দেওয়ার মতো বা প্রক্রিয়াগতভাবে এগিয়ে নিয়ে যাওয়ার মতো মামলা ছিল না। একদম সুপারসনিক গতিতে গিয়ে বেগম জিয়াকে 2018 সালের 8ই ফেব্রুয়ারি থেকে কারাগারে নিক্ষিপ্ত করেছেন। তিনি তার আগে কিন্তু লন্ডন গিয়েছেন, চাইলে তিনি সেখানে থেকে যেতে পারতেন এবং থেকে গিয়ে তিনি মানে আপনার আরাম আয়েসে জীবনযাপন করতে পারতেন বা সেখান থেকেও বিএনপিকে নেতৃত্ব দিতে পারতেন, কিন্তু সেটা তিনি যথাসময়ে চলে এসেছেন এবং নিশ্চিত কারাবার জেনেও তিনি কিন্তু কারাগারে গিয়েছেন এবং কারাগারে তার উপর অমানবিক অত্যাচার করা হয়েছে। আপনার 400 বছরের পুরনো একটা প্রাসাদে সুস্থ শরীরে কারাগারে গেলেন, পঙ্গু হয়ে ফিরে একটা আপনার 400 বছর পুরনো দুর্গ, যেই দুর্গতে ওনাকে রাখা হয়েছে, সেখানে আপনার প্রথম কয়েকদিন ওনাকে কোনো মানে কম্বল অথবা কিছুই দেওয়া হয়নি, শ্বেত মাটিতে তিনি ঘুমাতে হয়েছে, ইঁদুরের লাফালাফিতে তিনি সারাতে ঘুমাতে পারেন না। এই ধরনের মানে মানসিক শারীরিক টর্চার করা হয়েছে, এমনকি সোপ ব্লাউজিংয়ের মাধ্যমে তার শরীরকে অবশ করে দেওয়ার চেষ্টা চালা হয়েছে এবং তিনি সেখান থেকে এসে চিকিৎসার জন্য গিয়েছেন। করোনাকালে পরবর্তীকালে তিনি ফিরে আসছেন। এখন শেখ হাসিনার পতন আমরা দেখেছি, শেখ হাসিনার আমলও বেগম জিয়া বেশ কয়েকবার একদম মৃত্যুর থেকে ফেরত এসেছে। এটা মহান রাব্বুল আলামিনের কৃপা। বেগম খালেদা জিয়ার উপর যে প্রতিশোধ এবং প্রতিহিংসা চরিতার্থ করেছেন শেখ হাসিনা, সেই প্রতিশোধ এবং মানে প্রতিহিংসার পরিণতিটা তিনি দেখে যেতে পেরেছেন। তিনি দেখেছেন যে কীভাবে শেখ হাসিনার তছনছ করে একদম ভেঙে পড়েছেন এবং তিনি বলেছেন যে আওয়ামী লীগের মানে ধ্বংস অনিবার্য এবং এমন একটা দিন আসবে যে পচে গলে এটা থেকে দুর্গন্ধ বের হবে। তার কথার 2014 সালে বেগম খালেদা জিয়া বলেছেন এবং তার এটার কথা সত্যতা প্রমাণ হয়েছে এবং তিনি দেখে গেছেন যে শেখ হাসিনার নির্মম নিষ্ঠুর পতন। কিন্তু বেগম খালেদা জিয়ার একটা অনন্য অসাধারণ বৈশিষ্ট্য হলো যে তিনি কিন্তু আপনার কারোর সমালোচনা করেন না, তিনি কিন্তু কারোর সমালোচনা করেন না এবং পরিমিতিবোধ। বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া একেবারে প্রাসঙ্গিক হয়ে গেছেন, ভাইস ভার্সা। জি, একেবারে প্রাসঙ্গিক হয়ে গেছে। তিনি তার কিন্তু পরিমিতিবোধ এবং তার শব্দচয়ন এবং তার প্রখর ব্যক্তিত্ব, মানে 24কে তিনি 14তে দেখেছিলেন। জি 24-এর পরিণতি তিনি 14তে তিনি দেখেছেন এবং তিনি জানতেন যে এই ধরনের পরিণতি হবে এবং সেই পরিণতিটা তিনি দেখেছেন যে শেখ হাসিনা তার সমস্ত মানে সাঙ্গপাঙ্গে পরাজিত হয়ে ভেঙে গেছেন। কিন্তু সে বেগম খালেদা জিয়া কিন্তু এই শেখ হাসিনার পতনের পর একটা দিনের জন্য কিন্তু প্রতিহিংসা অথবা কটুবাক্য একটা শব্দ তিনি উচ্চারণ করেন। এতে করে তো ওনাকে আর অনন্য একটা অসাধারণ উচ্চতা নিয়ে গেছেন। এই মুহূর্তে বেগম খালেদা জিয়া সমস্ত জাতির অভিভাবক এবং সমস্ত জাতি তাকে অভিভাবকত্বের জায়গায় নিয়ে গেছে। দলমত নির্বিশেষে কিন্তু প্রত্যেকে বেগম খালেদা জিয়ার প্রতি রাজনীতিরও একটু উপরে, একটা রাজনীতির উপর উঠে গেছেন। এটা মানে আমাদের তৃতীয় বিশ্বে একটা অসাধারণ ঘটনা। রাজনীতি এটি কি আসলে রাজনৈতিক দলগুলো তাকে মানে রাজনৈতিক দলগুলো তুলেছে, না ওনার ব্যক্তিত্ব, ওনার রাজনৈতিক প্রজ্ঞা এবং ওনার মনোভাব এগুলোর কারণে নিজেই উপরে উঠে গেছে? না, এগুলো তো আপনার রাজনৈতিক দলগুলো তো আছে, পাশাপাশি তার যে প্রজ্ঞা, মেধা, তার যে পরিমিতিবোধ, তার যে আপনার সুআচরণ এবং তার যে ইত্যাদি কারণে তিনি কিন্তু সবাইকে ছাপিয়ে কিন্তু অনেক উচ্চতায় চলে গেছেন। এখন আমাদের বাংলাদেশে একটা সংকটময় মুহূর্ত বলা যেতে পারে। আজ ধরনের নির্বাচন নিয়ে এক ধরনের শঙ্কা, এক ধরনের ভয়ভীতির মধ্যেও আমরা কিন্তু নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। এই সময় বেগম খালেদা জিয়ার উপস্থিতিটা একেবারে অনিবার্য ছিল। তার শারীরিক উপস্থিতি তিনি যদি চলাফেরা কম করতে পারেন, তারপরও তিনি যদি ধরেন ঢাকা শহরে 2-4-5টা আসনও যদি উনি প্রচারণায় নামেন, তাহলে সেখানে একটা বিশাল গণজোয়ার, গণবিস্ফোরণের ঘটনা ঘটবে। আমরা সেটাই আশা করেছিলাম এবং উনি 3টে আসনে নির্বাচন করবে। যেহেতু ওনার যেগুলো আসনে নির্বাচন করেছেন কোনোবার ওনার পরাজয়ের কোনো রেকর্ড নেই, সেখানে 3টে আসনে তিনি নির্বাচন করবেন। অন্তত ঢাকার বাইরে যেতে না পারলে ঢাকা অথবা তার আশেপাশে তিনি নির্বাচনে প্রচারণায় অংশগ্রহণ করবেন শেষের দিকে আমাদের একটা ধারণা ছিল। কিন্তু আমার যতদূর মনে হয় যে ধরেন বেগম জিয়া তো ক্যান্টনমেন্টে অনেক দিন পর্যন্ত ছিলেন, একটা স্মৃতি বিজড়িত জায়গা এবং তিনি যেহেতু একটা সেনাপ্রধানের
স্ত্রী, সেই হিসেবে সেনাবাহিনীর প্রতি ওনার যে একটা মমত্ববোধ এবং একটা যে ওনারা যে একই পরিবারভুক্ত, সেই কারণে আপনার আমাদের যেই সেনা দিবস, সশস্ত্র বাহিনী দিবস 21শে নভেম্বর, সেখানে তিনি গিয়েছেন। সেখানে যাওয়ার পরে আসলে তো সবাই হুমড়ি খেয়ে পড়েছে ওনার সাথে দেখা করার জন্য, অনেকের সাথে উনি কুশল বিনিময় করেছেন, সেখানে হয়তো সেভাবে স্বাস্থ্য সুরক্ষা না হওয়ার প্রেক্ষিতে আপনার এক ধরনের ইনফেকশন তার মধ্যে কাজ করছেন। আমরা তো গত পরশুদিন রাতে এক ফোঁটা ঘুমাই নেই, আমরা সারা রাত উদ্বিগ্ন ছিলেন, সমস্ত যাত্রী উদ্বিগ্ন ছিল, এবং আমি অনেককেই দেখেছি এই কথা বলতে যে আসলে সেদিন সারা রাত্রি কেউ ঘুমায় নেই। সে রাত্রে আমরা খুবই মানে আতঙ্কের মধ্যে ছিলাম, আমরা একটা হিমশীতল আতঙ্ক নিয়ে আমরা একটা রাত পার করেছি। তারপরে গতকাল বিকাল দিকে যখন আপনার ডাক্তাররা একটু আশাবাদী যে ওনার কিছুটা রেসপন্স করছেন, এর আগে তো ওনার শরীরটা একদম মেডিসিন রেসপন্স করতেছিলেন, এখন ওনার শরীরটা মেডিসিন রেসপন্স করছে। আসলে উনি কিন্তু আপনার অসম্ভব রকমের একদম ধীরচিত্তের, একদম ওনার মনের জোরটা খুবই কঠিন, মানে শরীরকে বারবার জি 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 ব্যাক করায় শুধু মনোবলের জি, ওনার প্রচণ্ড মনোশক্তি আছে, যেমন দৃঢ়চেতা যে মানসিকতা, দৃঢ়চেতা মানুষ। আমরা আল্লাহর কাছে কায়মানো ব্যক্তি বলি যে আল্লাহ ওনাকে অন্তত আপনারা মানে বাঁচিয়ে রাখেন, এই সময় আমাদের অত্যন্ত দরকার। উনি যেন দেখে যেতে পারেন ওনার স্বপ্নের বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন এবং ওনার সুপুত্র তারেক রহমান রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন, উনি যেন এটা দেখে যেতে পারেন, এটা আমরা আল্লাহর কাছে বারবার প্রার্থনা করছি। কেন এই প্রার্থনাটা কেন করেন আসলে, যে ওনার জীবদ্দশায় দেখে যেতে পারেন, বা ওনার এটি কি এক প্রকার এই জাতির উপহার ওনার প্রতি, না ওনার সেই অর্জন? এটি ওনার অর্জন, এটা ওনার আমরা উপহার ওনাকে এটা দেওয়ার মতো আমাদের সেই সক্ষমতা নেই এবং সেই আমাদের সেই দুঃসাহস নেই, কিন্তু আমরা জানি যে এটা ওনার অর্জন, কারণ এটা উনি অর্জন করেছেন। 2008 সালের পর থেকে 2024 সাল পর্যন্ত কিন্তু তিনি নিরলসভাবে এই দলটাকে কিন্তু আপনার নেতৃত্ব দিয়েছেন, এবং ওনার এই ধীরচিত্তের কারণেই 2018 সালে উনি যখন আপনার অ্যারেস্ট হয়েছেন তার আগ পর্যন্ত তো তিনি প্রতিনিয়তই অফিস করতেন সেখানে। এর আগে দিয়ে ওনাকে গৃহবন্দী করে রাখা হয়েছে, এর আগে দিয়ে ওনাকে অফিস বন্দী করে রাখা হয়েছে, কিন্তু তিনি মানে বাংলাদেশের পথে প্রান্তরে কিন্তু তিনি আপনার ঘুরে বেরিয়েছেন, দলকে সংগঠিত করেছেন, দলকে গণমানুষের কাছে নিয়ে গিয়েছেন এবং সেখানে দলকে একত্রিত করতে পেরেছেন। ওনার প্রখর ব্যক্তিত্বের কারণে কিন্তু কোনো দল চুক্তি করে। সেলিম ভাই, আরেকটি প্রশ্ন করতে চাই ছোট্ট করে, সেটি হচ্ছে যে 2008 সালের পরে বেগম খালেদা জিয়া কি শুধু বিএনপির নেতৃত্ব দিয়েছেন? না, 2008 সালে তো আমরা তো জোটবদ্ধ একটা নির্বাচন করেছি। না, আমি সেইভাবে না, আমার প্রশ্নের যে অ্যাসপেক্টটি সেটি হচ্ছে যে 2018 সালের পরে অনেকে বলেন, অনেক রাজনৈতিক বিশ্লেষকরা বলেন এভাবে যে তিনি আসলে 2008-এর পরে বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন, কারণ 2008-এর পরে বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের পক্ষ বনাম বাংলাদেশের বিপক্ষ, এই দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। সেই জায়গায় বেগম জিয়া কোন পক্ষে নেতৃত্ব দিয়েছেন? না, তিনি সবসময় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিয়েছেন তিনি, এবং সবসময় বলেছেন যে বাংলাদেশ ছাড়া আমার যাওয়ার আর কোথাও কোনো জায়গা নেই, কোথাও আমি যাব না। এবং তিনি এখন তো ধরেন সেগুলো ভিডিওতে রিলে ভাসতেছে যে তিনি বলেছেন যে আমার কাউকে ছেড়ে যাব না, বাংলাদেশের জনগণকে আমরা ছেড়ে যাব না, বাংলাদেশের জনগণের প্রতি আমার দায়বদ্ধতা আছে, এবং জীবনের শেষ নিঃশ্বাসও তিনি বাংলাদেশের জনগণের সাথে থেকে নিতে চান, যদি আল্লাহ সেটা কবুল করেন আর কি। তিনি এই অর্জনটাকে, অসাধারণ অর্জনটাকে তিনি সমস্ত মাত্রাকে ছাড়িয়ে দিয়ে গেছেন। বিশ্বের যে কোনো নেত্রী যাদেরকে আমরা স্মরণ করি, সেই জায়গায় তিনি নিশ্চয়ই অনন্য একটা অসাধারণ উচ্চতায় তিনি নিয়ে গেছেন, সেটা তার অর্জন। কিন্তু এই অর্জনের কারণে আমরা মনে করি যে যেহেতু আগামী দিনে একটা নির্বাচন, সেই নির্বাচন ওনার নেতৃত্বেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করবেন, তা ওনার নেতৃত্বেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে মানুষ ভোট দেবেন, ওনাকে দেখেই ভোট দেবেন, এবং ওনার যেই আমাদের ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান, যিনি শুধু লন্ডন থেকে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন, দলকে ঐক্যবদ্ধ রেখেছেন, তিনি দেশের দায়িত্ব নেবেন, সেটা আমরা মনে করি যে সেটা আমাদের আল্লাহ তাআলা আমাদের প্রতি অন্তত করুণা করবেন। সেলিম ভাই, আপনার কাছ থেকে শুনবো আবারও। আমাদের সাথে যুক্ত হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। রিপন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমরা আলোচনা করছিলাম বর্তমানে বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট এবং সামনে একটি জাতীয় নির্বাচন ঘিরে জনপ্রত্যাশা এবং গোটা জাতি এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে। ঠিক তখনই বেগম খালেদা জিয়ার যে শারীরিক এক ধরনের অসুস্থতার তীব্রতা রাজনৈতিক দলগুলোর মধ্যেও যেমনি একটি কিছুটা ব্যথিত মনোভাব হয়েছে রাজনৈতিক দলের নেতাদের মধ্যে, সাধারণ মানুষের মধ্যেও কিন্তু এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে। এই যে ট্রানজিশনাল টাইম বাংলাদেশের একটা ফ্যাসিজম থেকে গণতন্ত্রের
উত্তরণ, এই সময় বেগম খালেদা জিয়া কতটা প্রাসঙ্গিক এবং ওনার যে প্রেজেন্স সেটা কতটা কাঙ্ক্ষিত? রিপন ভাই। ধন্যবাদ আপনাকে। উনি তো বাংলাদেশের, সেটা আন্দোলনে বলেন, সংগ্রামে বলেন, গণতন্ত্র বিনির্মাণে বলেন, সবসময় প্রাসঙ্গিক। এবং উনি আমাদের কাছে, যারা আমরা বিএনপি করেছি অথবা যারা বিএনপি করেননি, তাদের কাছেও তিনি সোর্স অফ ইন্সপিরেশন ছিলেন, যে কি করে একটা মানুষ এত কিছুর পর, এত নির্যাতনের পরেও তিনি নিজের দৃঢ়তাকে তিনি এইভাবে রক্ষা করতে পারেন। এটা বাংলাদেশের পার্সপেক্টিভে বা উপমহাদেশের রাজনীতিতে এটা উনি একটা ব্যতিক্রম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে রাজনীতির যে একেবারে উচ্চ শিখরে অবস্থান করছে, যে অনন্য উচ্চতায় যে রাজনৈতিক দলটা গিয়েছিল, এটা তো বেগম খালেদা জিয়া এই বিএনপিকে এই জায়গাটিতে নিয়ে দাঁড় করিয়েছেন। আজকে যে আমরা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছি, সেটা জনপ্রিয়তায় বলেন, মানুষের সমর্থনের কথা বলেন, সমস্ত প্রেক্ষিতে বিএনপির যে অবস্থান, এই অবস্থানটা তো তৈরি করেছেন বেগম খালেদা জিয়া। আমাদের গোটা কর্মী, যার সমর্থক নেতা যারা, আজকে আমরা যেই উচ্চতায় পৌঁছেছি, এই উচ্চতা কে নিয়েছেন? উনি নিয়েছেন। তো সুতরাং তিনি প্রাসঙ্গিক ছিলেন, আছেন সেভাবে বলবো না, তিনি সবসময় মানুষের একটা অনুপ্রেরণার উৎস ছিলেন। মানে অপরিহার্য একেবারে। শব্দটা আসলে ঠিক অপরিহার্যের বিষয় না, বিষয়টা হচ্ছে কি, কিছু মানুষ থাকেন যারা সমস্ত ঘটনা প্রবাহে তারা মানুষের উৎসাহের কারণ হন, অনুষঙ্গ হন। মানে মানুষ যখন পথ হারায়, তখন একটা উদাহরণ খোঁজেন যে কিভাবে আবার পথের দিশা পাওয়া যাবে। তখন আবার বেগম খালেদা জিয়ার যে রাজনৈতিক পাঠ, তার রাজনৈতিক পাঠকে তারা আবার সেখানে অনুশীলন করেন, যে এই সংকটগুলোকে বেগম খালেদা জিয়া কীভাবে উত্তরণ ঘটিয়েছিলেন, এই সংকটটাকে কীভাবে বেগম খালেদা জিয়া মোকাবেলা করেছিলেন। এটি হচ্ছে লেসন অব দ্য হিস্ট্রি, লেসন অব দ্য পার্টস অব দ্য সোসাইটি। যুগে যুগে সময়টা আমরা সেই কাজগুলি করি। যখন আপনি দেখবেন আপনার সামনে একটা ল্যাপটপ আছে, এই ল্যাপটপটা ঠিকমতো ফাংশন করছে না, তখন আপনি দেখবেন যে এটা একজন এক্সপার্টের কাছে নিয়ে যাবেন, এটা তিনি কী করে এটা ফাংশনাল জায়গায় নিয়ে যেতে পারেন। তো জাতি তো বারবার সংকটের মধ্যে পড়েছে, যতবার সংকটের মধ্যে পড়েছে এই দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ তার কাছে ছুটে গিয়েছেন পথের দিশা পেতে, একটা লক্ষ্যে পৌঁছার জন্য তার কাছে ছুটে গিয়েছেন যে কিভাবে এই বিষয়গুলো অতিক্রম করা যায়। তো বেগম খালেদা জিয়া তো শুধুই মাত্র আপনার আজকের জন্য বা গত কিছুদিন আগের বিষয়টা এইভাবে চিন্তা করলে হবে না। আমি বারবার বলবো, বাংলাদেশ যতবার গণতন্ত্রের সংকটের মধ্যে পড়েছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধে বাংলাদেশের মানুষের যে অংশগ্রহণ, সেটা কিভাবে মোকাবেলা করতে হয়, ওনার সংগ্রামটা তো শুধু শেখ হাসিনা 6 বছর ধরে শুরু হয়নি। ওনার সংগ্রামটা তো সে 1971 সাল থেকে। 1971 সালে যখন আমাদের পার্টির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান যখন 26শে মার্চে ঘোষণা দিলেন যে আই মেজর জিয়া ডিক্লেয়ারিং দি ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, এই যে বাংলাদেশ নামক রাষ্ট্রটি প্রতিষ্ঠার যে লড়াইটি, সংগ্রামটি, যুদ্ধের ঘোষণা তো তিনি দিলেন। একটা প্রশিক্ষিত, একটা সুসংগঠিত সেনাবাহিনীর একজন কর্মকর্তা হিসেবে তার যে ঘোষণা একটা দেশের একটা নতুন রাষ্ট্র প্রতিষ্ঠার, এটা তো ইট ওয়াজ নট এ ম্যাটার অফ জোক। এটা আপনি চিন্তাই করতে পারবেন না যে সেনাবাহিনীর একজন মেজর, তিনি তার দেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে দেবেন। উই হ্যাড সো মেনি মেজরস ইন দিদেন পাকিস্তান আর্মি। আমাদের আর্মিতে তো অনেক মেজর ছিলেন, ওনার উপরের র্যাঙ্কেরও অনেক ছিলেন। বাট হু ডেয়ার টু অ্যানাউন্স দিস প্রোক্লামেশন? এই প্রোক্লামেশন দেওয়ার মতো সাহস, এই শৌর্য, এই দূরদৃষ্টি কার ছিল? তো প্রেসিডেন্ট জিয়া মেজর জিয়া তো এটা ঘোষণা দিলেন। তো ঘোষণা দেওয়ার পরে এটা একটা ইম্পেন্ডিং ডেঞ্জার, যেটা ওই ঘটনার পরিপ্রেক্ষিতে যে অত্যাসন্ন যেই বিপদটা তার পরিবারের উপর আসার কথা ছিল, সেটাই তো এসেছে। জি, রিপন ভাই, আপনার কাছ থেকে আমরা আরো একটু শুনবো। আমি কয়েক সেকেন্ড, 2-4 সেকেন্ড এই প্রশ্নটা শেষ করে দিই। উনি বন্দী হলেন, 2 শিশু পুত্রকে নিয়ে বন্দী হলেন। এই যে ওনার স্ট্রাগলটা, সে 71 সাল থেকে শুরু। মানে বাংলাদেশের জন্ম থেকেই ওনার স্ট্রাগল শুরু। এক্স্যাক্টলি। তার মানে যখনই বাংলাদেশ তখনই প্রাসঙ্গিক বেগম খালেদা জিয়া। আমরা আপনার কাছ থেকে আরও শুনবো
দর্শক, আর কাবুল প্রশ্নগুলো সহজ, নিচ্ছি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আর কাবুল প্রশ্নগুলো সহজ, ছোট্ট বিরতির পর আবারও ফিরলাম আলোচনায়। রিপন ভাই, আপনার কাছ থেকে আলোচনা শুনছিলাম বেগম খালেদা জিয়া বাংলাদেশের জন্মের সাথেই যার স্ট্রাগল জড়িয়ে আছে। হ্যাঁ, যেটা আপনাকে আমি বিরতির আগে বলছিলাম সেটা হচ্ছে যে একেবারেই আমাদের মুক্তিযুদ্ধের শুরুতে যখন তৎকালীন মেজর জিয়া আমাদের পার্টির পরবর্তীতে আমাদের পার্টির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি যখন মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধকে ঘোষণা দিলেন, স্বাধীন বাংলাদেশের ঘোষণা দিলেন, তো একটা সুসংগঠিত সেনাবাহিনীর বিরুদ্ধে আরেকটি রাষ্ট্র নির্মাণের আরেকটা রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা, এটা কি পাকিস্তান সরকারের জন্য বা পাকিস্তান সেনাবাহিনীর জন্য এটা সহজে হজম করার বিষয়? তো তারা স্বাভাবিকভাবেই বেগম খালেদা জিয়াকে, মানে অর্থাৎ জিয়াউর রহমানের পত্নী, তার পুত্রদেরকে গ্রেপ্তার করলো এবং গ্রেপ্তার করে সেনানিবাসে তাদেরকে অন্তরীণ করে রাখা হলো। এই যে মানে অন্তরীণ অবস্থা, তার যে লড়াইটা, তার মানে আপনি চিন্তা করতে পারেন যে মুক্তিযুদ্ধের সময় হানাদার বাহিনীর হাতে ধরা পড়া 2 শিশুপুত্রকে নিয়ে নিশ্চিত মৃত্যু, যেই অমানবিক জীবন, তার স্বামীর মানে ফিরে আসা, বাংলাদেশ সৃষ্টি না হলে তো প্রেসিডেন্ট জিয়াউর রহমান মানে ফিরে আসতে পারতেন না। এই যুদ্ধটা যদি ব্যর্থ হতো তাহলে কি হতে পারত, জাস্ট সিনারিওটা যদি চিন্তা করেন। তো সেই থেকে এরপরে আপনি জাতি যতবার ক্রান্তিকালে পৌঁছেছে, যতবার সংকটের মধ্যে পৌঁছেছে, কোনবার না ইদার প্রেসিডেন্ট জিয়াউর রহমান, প্রেসিডেন্ট জিয়া সেই মানে 25শে মার্চের আই মেজর জিয়া বলেই ক্ষান্ত হননি। এগেইন 1970, মানে আমি শুধু মানে 75-এর রাজনৈতিক বিপর্যয়ের পরেও প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা বলতে যে জিয়াউর রহমানের নাম প্রাসঙ্গিকভাবে আসবে, অনিবার্যভাবে আসবে, আবার জিয়াউর রহমানের নাম উচ্চারণ করার সাথে আপনার ম্যাডামের নাম আসবে। বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের জাতিরাষ্ট্রের সৃষ্টির এবং জাতিরাষ্ট্রের যে আপনার সামনে এগিয়ে যাওয়ার যে প্রত্যয়, এই প্রত্যয়ের সাথে জিয়াউর রহমানের নাম যেভাবে জড়িত হয়, অঙ্গাঙ্গিভাবে বেগম খালেদা জিয়ার নামও সেভাবে চলে আসে। কারণ তিনি এই প্রত্যয়টাকে কনসলিডেট করেছেন, এটাকে সংহত করেছেন। এবং সবচেয়ে মজার ব্যাপার, আমার ছাত্র জীবনে আমি যখন দেখেছি, আমি তো ছাত্রদলের দীর্ঘ সময় প্রেসিডেন্ট ছিলাম সেই 80-র দশকে, আমি দেখেছি ম্যাডাম এবং শেখ হাসিনা এক সময় একটা যৌথ আন্দোলনের একটা ঘটনা ঘটলো। সেখানে ঘোষণা দেওয়া হলো যে দুই জোটের 2 নেত্রী, শেখ হাসিনা তখন 8 দলীয় জোটের নেত্রী, ম্যাডাম তখন 7 দলীয় জোটের নেত্রী, আর বামমনা সংগঠনগুলো 5 দল করছিল তখন, তাদের 5 দলীয় একটা প্ল্যাটফর্ম ছিল। তো একটা যৌথ কর্মসূচি ছিল শহীদ মিনারে। ম্যাডাম ঠিকই এলেন, শেখ হাসিনা প্রোগ্রামটা এলেন না। প্রোগ্রামটা না আসলেও ভেরি ইন্টারেস্টিং, অল দ্য সিনিয়র লিডার্স অফ আওয়ামী লীগ এট দ্যাট টাইম, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ থেকে শুরু করে সমস্ত সিনিয়র লিডাররা আন্ডার দ্য লিডারশিপ, ঐতিহাসিক ছবি, মানে ফেস্টুন নিয়ে আগানো হচ্ছে, ব্যানার নিয়ে আগানো হচ্ছে, ম্যাডাম সম্মুখ সারিতে ওবায়দুর রহমান সাহেব ছিলেন, আওয়ামী লীগের নেতারা ছিলেন, তখন আওয়ামী লীগের তৎকালীন প্রেসিডিয়াম মেম্বার আব্দুল মান্নান সাহেব, একসময় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন শেখ মুজিবের ক্যাবিনেটের, সমস্ত সিনিয়র লিডার অ্যাট দ্যাট টাইম আন্ডার দ্য লিডারশিপ অফ বেগম খালেদা জিয়া, তারা ঢাকায় রাজপথে মিছিল করলেন এবং অবলীলে অকপটে সমস্ত মানে জ্যেষ্ঠ নেতৃবৃন্দ বাংলাদেশের, তারা বেগম খালেদা জিয়ার প্রতি আস্থা রেখেছেন। এটা বলেননি যে আজকে শেখ হাসিনা আসেননি, সামহাও এটাকে মানে পাস করে দেওয়া, অ্যাভয়েড করা, নো, তা করেননি। বেগম খালেদা জিয়ার সেই পার্সোনালিটি ছিল, তিনি সবাইকে ধারণ করতে পারতেন এবং তার প্রতি আস্থা রাখতে পারত। পরবর্তীতে শেখ হাসিনা যখন এরশাদের অধীনে যখন 86 সালে নির্বাচনে গেলেন, যেটা ম্যাডামের আপোষহীনতা তো এমনি সৃষ্টি হয়নি। ম্যাডাম জানতেন যে এরশাদের অধীনে ইলেকশনে অংশগ্রহণ করলে এরশাদ জায়েজ হয়ে যাবে। এখানে আমি একটু যুক্ত করে দেবে ভাই, এরশাদের অধীনে কিন্তু ম্যাডাম একটা ইলেকশনও যাননি এবং উনি পারপেচুয়ালি এরশাদকে ইলিগাল প্রেসিডেন্ট হিসেবে রেখেছেন। বেগম খালেদা জিয়া অথবা অন্যান্য সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের মধ্য দিয়ে গঠিত পার্লামেন্টে এরশাদ এসে ভাষণ দেবে, এরশাদ প্রেসিডেন্ট স্বীকৃতি লাভ করবে, সেই সুযোগটা কিন্তু এরশাদ কখনই পাননি তার জীবদ্দশায়, মনে রাখবেন। এগেইন শেখ হাসিনা স্বৈরাচার এবং ফ্যাসিস্ট কোনোটাই ওনাকে দিয়ে বৈধতা। শেখ হাসিনার আমল ঠিক একই কথা বলতে চাই। শেখ হাসিনা
তিনটা নির্বাচন করলেন, 14, 18, 24। শেখ হাসিনা নানাভাবে মানে তার মানে পাতানো, তার পেইড বুদ্ধিজীবী, তার পোষা বুদ্ধিজীবী, মানে বাংলা যদি বলি পোষা বুদ্ধিজীবী থেকে শুরু করে তার পোষা মিডিয়াগুলো সবাই এমনভাবে বিএনপি নির্বাচনে না গেলে বিএনপি শেষ হয়ে যাবে, ওটা হবে, অমুক হবে, তমুক হবে, নানা কিছু বলতে থাকলেন। এবং দলের মধ্যে কেউ কেউ বলা এক পর্যায়ে শুরু করলেন যে ওয়েল, নির্বাচনে আমরা একটা গণতান্ত্রিক দল, নির্বাচনে না যাওয়া ছাড়া পথটা কি ইত্যাদি। বিদেশেরও বলা শুরু করলো তোমরা যদি নির্বাচনে না যাও এ সরকারকে টেস্ট করবা কি করে, সরকার যে একটা ভালো নির্বাচন দিতে সেটা তো বোঝার জন্য যেতে হয়। ম্যাডাম স্টেট বললেন যে ওকে বৈধতা দেওয়া যাবে না, ও বাজে নির্বাচন করে ও ক্ষমতায় থাকতে চায়। শেখ হাসিনাকে চিনতেন ম্যাডাম, এবং 18 সালে তো তখন যখন নির্বাচন তখন কিন্তু ম্যাডাম ভার্চুয়ালি কারাগারে। তারপরে যখন মানে বিশেষ করে আপনার মানে বিদেশি রাষ্ট্রগুলো খুব চাপ দিচ্ছিল যে এই সরকারের অধীনে যেটা ভালো নির্বাচন হতে অন্ততপক্ষে যে প্রমাণ করো, হয় না সেটা প্রমাণ করো, তখন শেষ পর্যন্ত মানে তারেক রহমান নিমরাজি হয়ে শরিক দলদের সবার চাপে উনি বললেন যে আচ্ছা ঠিক আছে, আমরা তো জানি, আমার মাও জানেন যে এই সরকার কখন একটা ভালো নির্বাচন দেবে না। তখন এই নির্বাচনে যাওয়ার মধ্য দিয়ে যে রাতের ভোটের যে ব্যাপারটা, গভর্নমেন্ট কিন্তু ইনফ্যাক্ট শুরুতে আশা করেনি যে বিএনপি নির্বাচনে যাবে। তোমাদের বিএনপি নির্বাচন না গেলে তো একটা দেখাই দিতে পারতো এই পরিমাণ নির্বাচন হয়েছে, কারণ তাদের তো আমিডামি নির্বাচন করা অভ্যস্ত সেই এরশাদের আমলে ছিল। 86 সালে তারা এইভাবে অংশগ্রহণ করেছিল। তো বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের জেতাটা, স্বাভাবিক প্রক্রিয়ার জেতাটা 18 সালে খুব দূর হয়ে গেল। তখন তারা অপশন নিল যে ভোটটা আসলে রাতে করে ফেলা হবে। এরকম অজস্র ঘটনা আছে। রাতের ভোটের ব্যাপারটা, এই যে শেখ হাসিনার সরকারের বা তার আমলে নির্বাচনের তকমাটে লেগে গেল, পারপেচুয়ালি সরকারটি ইলিগাল হয়ে গেল, এটা একটা বড় ধরনের কৃতিত্ব ম্যাডামের। জি, রিপন ভাই আপনার কাছ থেকে আবারও শুনবো আমরা একটু। শাহাদাত হোসেন সেলিম ভাই আপনার কাছ থেকে আরেকটু শুনতে চাই। রিপন ভাই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে 81 পরবর্তী সময়ে স্বৈরাচারকেও স্বীকৃতি দেবার পাতানো কোনো গেমে বেগম জিয়া যাননি, এবং 2014 পরে ফ্যাসিবাদকে স্বীকৃতি দেবার জন্য মানে বেগম খালেদা জিয়া শেখ হাসিনার কোনো পাতানো ফাঁদে পা দেননি। তার মানে তিনি একেবারেই সব কিছু খুবই আগে থেকেই টের পেতেন যে গণতন্ত্র কোন দিকে যাচ্ছে বা বাংলাদেশ কোন দিকে হারাচ্ছে, এটি বুঝতে পারতেন। তো আপনারা তো ভিন্ন ধারার রাজনৈতিক দল করতেন, আপনাদের মূল্যায়ন বা আপনাদের রাজনৈতিক দলের আসপেক্ট থেকে আপনারা বেগম জিয়ার রাজনীতিকে কিভাবে মূল্যায়ন করতেন? না, উনি অসম্ভব দূরদৃষ্টি সম্পন্ন মানে নেত্রী ছিলেন। আমরা যেটা দেখতে পারতাম না উনি সেটা দেখতেন, আমরা যেটা বুঝতে পারতাম না উনি সেটা বুঝতেন, এবং উনি সেভাবে কম কথা বলতেন, কিন্তু যেটা বলতেন সেটার কথার ওজন অনেক বেশি ছিল সবসময়। এবং খালেদা জিয়াকে তো খুব কাছে থেকে দেখেছি। তারপর আমরা যখন 18 দলীয় জোট, 20 দলীয় জোট, তখন উনি অনেকগুলো মিটিংয়ে আমাদের সাথে মানে 12 থেকে সেই 18 সাল পর্যন্ত। এছাড়া 18 সালের 8ই ফেব্রুয়ারি উনি জেলে যাওয়ার আগ পর্যন্ত প্রায় ওনার সাথে দেখা সাক্ষাৎ হতো। ওনার কথা, ওনার মানে আচরণ ইত্যাদিগুলো মানে এবং আলোচনার মধ্যে বোঝা যেত যে উনি আসলে প্রখর আপনার দূরদৃষ্টি সম্পন্ন। উনি আপনার দূরদৃষ্টিটার মানে সম্পন্ন থাকার কারণেই, এবং বেগম জিয়া তো আজকে এমনি সব কিছুর ঊর্ধ্বে উঠে যান নাই। আজকে যে দলমত নির্বিশেষে সারা বাংলাদেশ ওনার জন্য প্রার্থনা করছেন প্রত্যেকেই, সেটা তো মানে তিনি অর্জন করেছেন এবং সে অর্জনের পিছনে মহান রব্বুল আলমিনেরও একটা ইয়ে আছে। যেমন উনি 14 সালে সে নির্বাচনে যাননি, সমস্ত মানে বাঘা নেতারা বলেছেন যে আমাদের নির্বাচনে যাওয়া উচিত, কিন্তু উনি জানতেন যে নির্বাচনে গেলে সে নির্বাচনকে বৈধতা দেওয়া হবে, তিনি সেই নির্বাচনে যান নাই। 18 সালেও তিনি সেখানে মানে কোনো নির্বাচনে অংশগ্রহণ করেন নাই, প্রার্থী হন নাই কোনো নির্বাচন। সেলিম ভাই, আপনি বিরতিতে যাবার আগে একটি তথ্য উপস্থাপন করেছিলেন, সেটি হচ্ছে যে বেগম খালেদা জিয়াকে কারাগারে নিয়ে স্লো পয়জনিং করা হয়েছে। এটি আসলে কি রেটরিকের মতো, না শুনে শুনে বলছেন, না একজন রাজনীতিবিদ হিসেবে আপনার কাছে এরকম মানে কোনো তথ্য উপাত্ত বা প্রমাণ আছে? দেখুন, বেগম খালেদা জিয়া খুবই সুস্থ অবস্থায় মানে জেলে গিয়েছেন, এবং খুব অসুস্থ অবস্থায় জেল থেকে বেরোয় পিজি হাসপাতালে গিয়েছেন। এবং শেখ হাসিনা যে মানে প্রচণ্ড রকমের প্রতিহিংসা, মানে বেগম খালেদার প্রতি ব্যক্তিগত আক্রোশ, ব্যক্তিগত ক্রোধ, এগুলো কিন্তু শেখ হাসিনা মানুষ হিসাবে কোন পর্যায়ে এবং কতটা রক্তপিপাসু এটা তো সারা জাতি জেনে গেছে। আমি যতটুকু শুনতে পেরেছি আজকে সারাদিন নানান জায়গায়, যে লিভার সিরোসিস তো উনি জেলে যাবার আগে ছিল না ওনার।
না এখন আমরা তো সেটা আমি বলতাম, জানি না, অনেকে বলছে যে আগে ছিল না, তো জেলখানায় গিয়ে লিভার সিরোসিসে আক্রান্ত হলেন এবং এটি যেহেতু উনি সরকারের তত্ত্বাবধানে ছিলেন, জেলখানায় থাকা মানুষটা তো রাষ্ট্রের তত্ত্বাবধানে থাকা, সেখানে ওভারডোজিংয়ের কারণে এরকম হতে পারে, মেডিসিনের ওভারডোজ দেবার কারণে লিভার সিরোসিস হতে পারে, এরকম রেকর্ডস আছে। আপনার কাছে কি এরকম কিছু মনে হয়? দেখুন, আমরা তো রাজনীতিক অঙ্গনে এই কথাটা তো বহুল প্রচারিত যে বেগম খালেদা জিয়াকে যে জেলখানায় খাদ্যের মধ্যে ধীরে ধীরে আমরা বিষ প্রয়োগ করা হতো বা ওষুধের মাধ্যমে বেগম খালেদা জিয়ার স্মৃতিশক্তি, বেগম খালেদা জিয়ার চলন শক্তি এগুলো রহিত করার ব্যাপারে মানে তার শেখ হাসিনাতে যে বিভৎসতা, শেখ হাসিনার যেই আপনার নির্মমতা, এটাকে বেগম জিয়ার প্রতি তার যেই আপনার আচরণ, সেটাতে আমরা অবশ্যই নিশ্চিত যে বেগম জিয়া সেখানে সুচিকিৎসা পাননি, বরং বেগম জিয়া অপচিকিৎসার শিকার হয়েছেন। এমনকি মানে শেখ হাসিনার প্রকাশ্যে বলতে শুনেছেন আর বাঁচবে আর কয়দিন। তার মানে উনি নিশ্চিত ছিলেন যে যে পথে আগাচ্ছে তাতে মৃত্যু অবধারিত। আমরা যখন বেগম জিয়া বারবার অসুস্থ হচ্ছে সেই সময় আমরা হেন কোনো পন্থা অবলম্বন করিনি যে বেগম জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর জন্য। আমরা ব্যক্তিগতভাবে ধর্ণা দিয়েছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা চিঠি লিখেছি, আমরা গিয়ে দেখা করেছি, বিএনপির পক্ষ থেকে চিঠি লেখা হয়েছে, তার পরিবারের পক্ষ থেকে প্রার্থনা করা হয়েছে, চিঠি লেখা হয়েছে, কিন্তু কোনোভাবেই কিন্তু শেখ হাসিনা বেগম জিয়াকে বিদেশে যাওয়ার ব্যাপারে কোনোভাবেই কিন্তু মানে বাঁচতে দিতে চাননি। শেখ হাসিনা কায়মনোবাক্যে বেগম খালেদা জিয়ার মৃত্যুই কামনা করেছেন এবং প্রকাশ্যে এই কথাগুলি তিনি বলেছেন যে উনি আর বাঁচবে কতদিন, আর বাঁচার শখ, এত বাঁচার শখ কেন, এই জাতীয় কথা সেলিম ভাই, বলেছেন। আপনাকে ধন্যবাদ। আমরা আপনার কাছ থেকে আবারও শুনবো। দর্শক, আর কাবেল প্রশ্নগুলো সহজ নিচ্ছি, ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আর কাবেল প্রশ্নগুলো সহজ। সরাসরি যাচ্ছে আলোচনায়। বিরতির আগে সাদাত হোসেন সেলিম, এলডিপির চেয়ারম্যান, ওনার কাছ থেকে আলোচনা শুনছিলাম। রিপন ভাই, আপনি জনস্বাস্থ্য নিয়ে কাজ করেন, আপনার কাছ থেকে একটু শুনতে চাই, বেগম খালেদা জিয়াকে যখন কারাগারে নিয়ে যায় হাসিনা সরকার এক প্রকার ফরমাইশি রায় দিয়ে, তিনি তখন সুস্থভাবে গেলেন এবং আপনারা হাজার হাজার নেতাকর্মী ওনাকে জেলখানায় এগিয়ে দিয়ে আসলেন এবং বেগম খালেদা জিয়া খুব দৃঢ়তার সাথে কথা বলে কিন্তু জেলখানায় গেলেন, ফিরলেন একেবারে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে লড়তে। এর মধ্যে লিভার সিরোসিস নামের এই রোগটি, আর্থ্রাইটিস আমরা জানি যে উনি অনেক আগের থেকেই ভুগছিলেন, কিন্তু লিভার সিরোসিস নিয়ে বেরোলেন, এই জায়গাটা একটু শুনতে চাই। নানান ধরনের আলোচনা আছে। ওয়েল, ওনার শুধু তো লিভার সিরোসিস, ওনার মানে হার্টের সমস্যা ছিল, তারপর ওনার আর্থ্রাইটিসের সমস্যা ছিল, অনেকগুলো সমস্যা ছিল। তো এখন কথা হচ্ছে ছিল মানে মিনওয়াইল মানে কারাগারে ডেভেলপ করেছে। তো আমি এটা বলতে পারি, আপনার দর্শকরা নিশ্চয়ই জানেন যে উনি যখন ছিলেন কি বলে কারাগারে যাওয়ার আগে ওনার কোনো মেজর ডিজিজ ছিল না, একেবারেই কোনো মেজর ডিজিজ ছিল, এক প্রকার পায়ে হেঁটেই গেছেন। এক প্রকার কিন্তু পায়ে হেঁটেই গেছে, এক প্রকার কেন লিটারালি পায়ে হেঁটেই গেছে। উনি পলিটিক্যাল প্রোগ্রামগুলো করতেন পায়ে হেঁটেই তো করতেন, ওনাকে তো আর উনি তো হুইল চেয়ারে যেতেন না। তো বক্সিবাজারে যতবার তিনি আদালতে অ্যাপিয়ার করেছেন প্রত্যেকবারই তো গাড়ি থেকে নেমে পায়ে হেঁটেই তো আদালতে পৌঁছেছেন, মানে যে পাতানো আদালত, যেটা বিশেষভাবে সোকল্ড স্পেশাল কোর্টে উনি যেতেন বক্সিবাজারে। তো সেখানে তো আপনার মানে কি বলে আপনার এরপরে যখন আপনার যে ফার্মাসি রায়ের কথা বলেন, সেই ফার্মাসি রায়টা যখন হলো, সেখান থেকে তো উনি এসেই গেলেন কি বলে কারাগারে তো ঢুকলেন তো পায়ে হেঁটেই। এরপর উনি নিশ্চয়ই আপনার কাছে টিভি ফুটেজ আছে, এরপরে উনি চিকিৎসা যখন একটু শারীরিকভাবে অসুস্থ বোধ করলেন, উনি বার দুয়েক পিজি হাসপাতালে এসেছিলেন, তখন উনি পায়ে হেঁটেই কিন্তু ডক্টরদের রুমে গিয়েছেন, সেটাও কিন্তু টিভি ফুটেজে দেখা গেছে। এবং ভেরি ইন্টারেস্টিং, সরকার মনে করেছিল মানে তৎকালীন সরকার মনে করেছে যা প্রয়োগ করেছে তাতে তখন হুইল চেয়ার ওঠার কথা, তখন ওনার অ্যাসিস্ট্যান্সের জন্য হুইল চেয়ার নিয়ে আসা হয়েছিল। উনি বলছেন নো, আই ডোন্ট নিড, লাগবে না, ফেরত দিলেন। উনি পায়ে হেঁটে মুভ করলেন। উনি কিন্তু এটাও কিন্তু ওনার একটা পলিটিক্যাল স্যাগাসিটি, উনি জানতেন যে ওনাকে স্লো পয়জনিং করা হচ্ছে, কিন্তু উনি কিন্তু জনগণকে দেখিয়ে দিলেন যে আই এম কোয়াইট অ্যাবল টু ওয়াক, আমি এখনো হাঁটছি। এরপরে যখন করোনা শুরু হলো, তখন সরকার এক ধরনের ভয় পেয়ে গেল, কারণ করোনাতে নানাভাবেই তো মানুষ মারা যাচ্ছে, তার অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে তার সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম থেকে শুরু করে অনেক মানুষই তো করোনায় মানে মারা গিয়েছে
শেখ হাসিনার কথা বলছি, তখন উনি মানে শেখ হাসিনা গভর্নমেন্ট একটু ভয় পেয়ে গেল যে যদি বেগম খালেদা জিয়া যদি করোনা আক্রান্ত হয়ে যদি মারা যায়, দেশবাসী এমনি তো স্লো, ওই যে বলে চোরের মনে পুলিশ পুলিশ, এমনি তো স্লো পয়জনিং করছি, তো তারপরে যদি কারাগারে যদি মারা যায় তাহলে তো সব দায় দায়িত্ব আমাদের উপর চলে আসবে। তখন বলা যেতে পারে অনেকটা তারা নিজেরাই মানে এক ধরনের কম্পালশন ফিল করে তারা তাকে মানে জেলখানা থেকে বের করে তারা বাড়ির মধ্যেই এ কাইন্ড অফ মানে হাউস অ্যারেস্টের মধ্যে তাকে রাখা হলো, যে তিনি বাড়িতেই থাকবেন কিন্তু কোনো মুভ করতে পারবেন Movement করতে পারবেন না। এক্সেপ্ট আপনার মেডিকেল ট্রিটমেন্টস। তো আমরা এরপর দেখলাম গ্রাজুয়ালি উনি অসুস্থ হয়ে যাচ্ছিলেন। আমরা শুনতে পেলাম যে ওনার লিভার ক্ষতিগ্রস্ত হয়েছে। তো লিভার ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য যেটা হয় সেটা হচ্ছে যে নানাবিধ কারণ তো থাকে। ওনার তো লিভার ক্ষতিগ্রস্ত ছিল না, যেই বয়সে তিনি হাসপাতালে গেছেন সেই হাসপাতালে মানে দুঃখিত কারাগারে গেছেন, কারাগারে যাওয়ার আগ পর্যন্ত ওনার লিভার সংক্রান্ত সমস্যার জন্য উনি কোনো মেডিকেশনে ছিলেন না, কোনো ডক্টরের ট্রিটমেন্ট নাই। ওনাদের মতো স্ট্যাচারের যারা মানুষ, যারা নেতা, যারা একটা লেভেলে যখন চলে যায় তখন তাদের অল মেডিকেল রেকর্ডস রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা কিন্তু প্রিজার্ভ করে। ওনাকে ডাক্তার কি মেডিকেল দিল, ওনার রিপোর্ট কি বেরোচ্ছে ইত্যাদি, এভরিথিং গভর্নমেন্টের রেকর্ডে আছে। তো ওনার কোন বেগম খালেদা জিয়ার 18 সালের আগ পর্যন্ত লিভার রিলেটেড কোনো অসুস্থতাই ছিল না কখনো, এটা সরকারি রেকর্ডও তাই। আচ্ছা, তো হঠাৎ করে তার মানে আপনার লিভারটা ড্যামেজ হয়ে যাচ্ছিল, লিভার ইনফ্ল্যামড হচ্ছে, এটা ওয়ান অফ দ্য মানে আপনার কন্ডিশনটা হচ্ছে যে আপনার সার্টেন মেডিকেশন, আমি যেটা বলছি একেবারে উইথ অথরিটি জেনে বলছি, কিছু কিছু ওষুধ প্রয়োগের জন্য আপনার লিভার ড্যামেজ হয়। এবং সেটি কি খুব সচেতনভাবেই প্রয়োগ করা হয়েছে? হ্যাঁ, আই থিঙ্ক, কারণ যারা ওনার প্রতিনিয়ত মৃত্যু কামনা করত এবং বক্তৃতায়ও বলেছেন, বক্তৃতার মধ্যে শেখ হাসিনা মানে মানে আটকে রাখতে পারেনি তার ইন্টেনশনটা আটকে রাখতে পারেনি। তিনি বলেছেন যে আর কতদিন বাঁচবেন, অনেক তো বাঁচলেন। তার মানে উনি নিশ্চিত ছিলেন যে মৃত্যু উনি নিশ্চিত ছিলেন করে যে এই ফেলেছিলেন। ধরনের পরিপ্রেক্ষিতে উনি আর বেশি দিন মানে ওনাকে কন্টেস্ট করার জন্য, ওনাকে চ্যালেঞ্জ করার জন্য বেগম খালেদা জিয়া বেশি দিন সার্ভাইভ করবেন না। শি ওয়াজ কোয়াইট শিওর অফ ইট। কিন্তু তারপর আল্লাহ বলে রাখে আল্লাহ মারে কি, জি, উনি আজও আমাদের মাঝে আছেন, আজও আমাদের মধ্যে আছে, এবং আমরা প্রত্যাশা করি আরো বহু বছর আমাদেরকে উনি এবং অভিভাবকত্ব আল্লাহ করবেন তাআলা আমাদের। তাকে নেক হায়াত দান করুন, এবং মানে তিনি সুস্থতার সাথে তিনি পৃথিবীতে যতদিন থাকবেন সুস্থতার সাথে থাকবেন, মানুষের খেদমত করবেন। আবার যে কথাটি বলছিলাম, উনি কিন্তু শুধু বিএনপি, আমি শুনছিলাম বিএনপি চেয়ারপারসন, উনি ইলেকশন করবেন, এটা হবে না ওটা হবে, নট দ্যাট। উনি 3 বার প্রধানমন্ত্রী ছিলেন, উনি দেশনেত্রী যে উপাধি এটা তিনি পেয়েছেন। উনি আমাদের অহংকার, সারা সমস্ত মানুষের অহংকারের প্রতিভূ হয়ে গেছেন তিনি। আমাদের তারুণ্যের সময়টা তিনি আমাদের অহংকার করতে শেখাতেন। সে অহংকার হচ্ছে বাংলাদেশকে নিয়ে, সে অহংকার হচ্ছে আমাদের জাতীয়তা নিয়ে, সে অহংকার হচ্ছে মাথা উঁচু করে দাঁড়ানো নিয়ে, তাই না? তো এই সমস্ত কিছু তো তার কাছে আমরা শিখেছি। এই দীপ্ত পদচারণার যে সাহস, সেটা তিনি জুগিয়েছেন। আমরা যেটা বলতে চাই যে পরবর্তী সময়টিতে তিনি যতদিন বেঁচে থাকবেন ততদিন তিনি আমাদের কাছে সোর্স অফ ইন্সপিরেশন হিসেবে থাকবেন, পুরো জাতির কাছে। আমি অত্যন্ত মানে খুশি হয়েছি, কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। প্রফেসর মোহাম্মদ ইউনূস তার সভাপতিত্ব উপদেষ্টা পরিষদেও মানে তার রোগ মুক্তি কামনে দোয়া করেছেন। তিনি কিন্তু শুধুমাত্র এখন বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন। রিপন ভাই, আপনার কাছ থেকে আবারও শুনবো, আমরা একটু সেলিম ভাইয়ের কাছ থেকে শুনতে চাই। জাতি কিছু অনেক সাদাত সেলিম, আপনি রিপন ভাইয়ের আলোচনা শুনলেন যে আসলে ভুল মেডিকেশন বা ইন্টেনশনাল মেডিকেশনের কারণে লিভার সিরোসিস হতে পারে, যেটি রিপন ভাই একজন জনস্বাস্থ্য নিয়ে কাজ করা মানুষ, তিনি দায়িত্ব নিয়ে বলেছেন। তাহলে এটিও তো হত্যার ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র তো আসলে তদন্ত করার দাবি রাখে। রিপন ভাইয়ের বক্তব্য অনুযায়ী ইন্টেলিজেন্সের কাছে সব তথ্য অবশ্যই আছে। না, আমরা তো মানে সেটা যখন বেগম খালেদা জিয়া খুব অসুস্থ এবং আমরা বারবার বলছিলাম যে বাংলাদেশে ওনার এইভাবে ট্রিটমেন্টটা হবে না, তখন কিন্তু মানে সব নিয়ম নীতি ভঙ্গ করে কিন্তু ওনাকে যেতে দেওয়া হয়নি, ওনার আবেদনটা গ্রহণ করা হয়নি। তখনই আমরা বলেছি যে বেগম জিয়া যে অপচিকিৎসার শিকার, সেটা আপনার বিদেশে গেলে সেটা
ধরা পড়বে চিকিৎসকদের কাছে, যে কারণে বেগম খালেদা জিয়াকে সে সময় আপনার যেতে দেওয়া হয়নি, রাষ্ট্র যেতে দেয়নি, বারবার বলার পরও দেয়নি, আবেদন নিবেদন করার পরও দেয়নি, আন্দোলন করার পরও দেয়নি। তো সেখান থেকে বোঝা যায় যে আপনার বেগম খালেদা জিয়া অপচিকিৎসার শিকার। এখন তো আমরা তাই বলছি বেগম খালেদা জিয়াকে আমরা একই সঙ্গে ওনার চিকিৎসা এবং এটি তথ্য অনুসন্ধান করা অনেক বেশি জরুরি। অবশ্যই আপনার ধরেন এটা তো পিজি হাসপাতাল ওনার যে চিকিৎসা হয়েছে, জেলখানায় ওনাকে যে চিকিৎসা দেওয়া হয়েছে, আমরা একটা ছবি আমরা দেখি, যে ছবিটা হলো যে পিজি হাসপাতালে যাওয়ার পথে তিনি আপনার গাড়ির নিচে মানে দাঁড়িয়ে গাড়ি থেকে নেমে উনি যে হাত তুলে যে একটা সমস্ত জনগণকে অভিবাদন দিয়েছেন, যে ওনার হাস্যোজ্জ্বল মুখ, এবং সেটা দেখে এখন পর্যন্ত কিন্তু আমরা সেটা ব্যানারে ফেস্টুনে আমরা সেই ছবিটা ব্যবহার করি, এবং সেই একেবারে একটা চমৎকার একটা ছবি, সেই ছবিটা আমাদের সবাই হৃদয়ে গেঁথে আছে। পিজি হাসপাতালে যাওয়ার পর তো তিনি সেই অসুস্থ অবস্থায় বাসা থেকে তিনি গেলেন, এরপর তো আর উনি নিজের পায়ে দাঁড়াতে পারেননি। 2018 সালের 8ই ফেব্রুয়ারিতে উনি যে কারাগারে যাওয়ার আগে উনি তো আপনার বিএনপি অফিস, সেটা দোতলায় ওনার অফিসটা, 7 তারিখ পর্যন্ত তুমি সিঁড়ি বেয়েই দোতলায় গিয়েছেন, 3টা সিঁড়ি ভেঙে ওনাকে মানে দোতলায় যেতে হতো, এবং উনি গিয়েছেন নিয়মিত, আসছেন, সেখানে কোনো সমস্যা নেই। এখন এই যে এই আর্থ্রাইটিসের যে চিকিৎসাটা, সেখানেও ঠিকমতো তখন তো ওনার হাতের অবস্থাটা ছিল না, যেটা আপনার 21শে নভেম্বর যে ওনার হাতের অবস্থাটা দেখা গেছে, এই হাতের অবস্থা দেখার মধ্যে দিয়েই কিন্তু বোঝা যাচ্ছে যে সমস্ত মানে একটা চক্রান্ত ষড়যন্ত্র। যাই হোক, এখন আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি, এগুলো তো আমরা অবশ্যই এইসব বিচার বা তদন্ত এগুলো আমরা করব, আমাদের সুযোগ যখন আসে তখন আমরা অবশ্যই এগুলো নিয়ে মানে কথা বলবো। কিন্তু এই বেগম খালেদা জিয়ার এই মৃত্যুর জন্য আমরা কিন্তু শেখ হাসিনাকে দায়ী করবো, জাতি কিন্তু শেখ হাসিনাকে দায়ী করবে। আমরা দুঃখিত, আসলে ওনার এই অসুস্থতার জন্য আমরা দায়ী করব। তিনি এখনো বেঁচে আছেন, আমরা প্রত্যাশা করি উনি আর বহু বছর আমাদের মাঝে থাকবেন, আমাদের অভিভাবক। সেলিম ভাই, আপনার কাছ থেকে শুনবো, আমাদের আরও একটি ছোট্ট বিরতি নিতে হচ্ছে। দর্শক, আর কাবল প্রশ্নগুলো সহজ নিচ্ছে আরও একটি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আর কাবল প্রশ্নগুলো সহজ। ছিলাম আলোচনায় ডক্টর আসাদুজ্জামান রিপন। বেগম খালেদা জিয়ার যে চিকিৎসা চলছে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে, আপনি নিশ্চয়ই নিজেও গিয়েছিলেন, প্রতিনিয়ত খোঁজ খবর নিচ্ছেন। গতকালকে থেকে বেগম খালেদা জিয়ার কিছুটা স্বাস্থ্যগত যে অবস্থা উন্নতির দিকে, এবং তিনি রেসপন্স করছেন, এবং চিকিৎসক টিম বলেছেন যে ওষুধ রেসপন্স শুরু করেছে। তো সেই জায়গায় এখন বেগম খালেদা জিয়া আপনাদের দুজনের আলোচনায় এবং সারা দেশের মানুষের আলোচনায়, যেহেতু এই মুহূর্তে জাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটি হচ্ছেন বেগম খালেদা জিয়া, কারণ জাতীয় ঐক্য এবং সামনের যে সম্ভাবনার বাংলাদেশ, সেই সম্ভাবনার ক্ষেত্রে বেগম খালেদা জিয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে ওনার চিকিৎসায় বিদেশি আরও উন্নত প্রযুক্তি সম্পন্ন চিকিৎসা এখানে নিয়ে আসা সম্ভব কিনা, বা কোন পথে আগালে আমরা আসলে আরও একটু নিশ্চিত হতে পারি যে বেগম জিয়া সুস্থ হয়ে উঠবেন? প্রযুক্তি তো আসলে নিয়ে আসার বিষয় না, বিষয়টা হচ্ছে যে প্রযুক্তি কম বেশি এখন সকল দেশের উন্নত হসপিটালগুলোতে থাকে, এটা কিন্তু প্রযুক্তি ব্যবহার করার সক্ষমতাটা হচ্ছে জরুরি। সব জায়গায় তো ইসিজি মেশিন আছে, সব জায়গায় আপনার এমআরআই মেশিন আছে, এক্স রে মেশিন আছে, রেডিয়েশন থেরাপি দেওয়ার মেশিন আছে, কিন্তু এটা অপারেট করা, ডোজ অ্যাডমিনিস্টার করা, অপারেশন করা, হাত ভালো হওয়া, এগুলো তো অন্য জিনিস। তো হোয়াট এভার, এবং আমি বাংলাদেশের ডাক্তারদের গুণগত মান সম্পর্কে আমার কোনো ডাউট নাই। আমাদের কাছে ফ্যাসিলিটিসের মানে আছে, সংকট আছে বটে। এখন ম্যাডামের যে মানে হেলথ কন্ডিশন এখন স্টিল ক্রিটিক্যাল, শি ইজ রেসপন্সিং টু দ্য মেডিকেশন, ঠিক আছে, উনি কথাও বলছেন, মানে কিন্তু স্টিল নট আউট অফ ডেঞ্জার। তো সেটার জন্য মানে আমি যেটা যতদূর জানি যে মানে আমাদের পার্টির তরফ থেকে চিন্তা করা হচ্ছে, তাদের পরিবারের তরফ থেকে চিন্তা করা হচ্ছে, তার বেটার ট্রিটমেন্ট বাইরে নিয়ে যাওয়ার ব্যাপারে চিন্তা ভাবনা। এখানে তো রাষ্ট্রেরও কিছু ভূমিকা রাখবার না, রাষ্ট্র তো বলেছেই যে মানে তার চিকিৎসার জন্য সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হবে, এটা তো রাষ্ট্র তো অস্বীকার করেনি, সুতরাং রাষ্ট্রকে তো আমরা অ্যাকিউজ করার কোনো স্কোপ নাই। সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে 54 বছরে বাংলাদেশে একজন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী বা নাগরিকদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার মতো সুযোগ সুবিধা এই দেশে কেউ গড়ে তোলেনি। এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যর্থতা। ভারতের প্রধানমন্ত্রী
বাইরে চিকিৎসা নেওয়ার জন্য যায় না, যেতে হয় না, কারণ বিকজ তারা তাদের ফ্যাসিলিটিস ডেভেলপ করেছেন। মালয়েশিয়ার স্বাস্থ্য ব্যবস্থা, আমার স্ত্রী এবং মেয়ে দুজনই তো ডাক্তার। মালয়েশিয়ার প্রচুর স্টুডেন্ট ঢাকা মেডিকেল এবং দেশের অন্যান্য মেডিকেলে পড়তে আসতো, এখন আসে কিনা আমি জানি না, গত কয়েক বছর আগে পর্যন্ত আসতো। অর্থাৎ মালয়েশিয়াও কিন্তু 10 বছর আগে যে খুব স্বাস্থ্য ব্যবস্থা উন্নত ছিল, নট দ্যাট, বাট মিন হোয়াইল তারা ডেভেলপ করেছে। এটার জন্য দরকার একটা সংকল্প, প্ল্যান দরকার। আনফর্চুনেটলি বাংলাদেশে আমাদের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী অথবা যে কোনো নাগরিক, মানে যার চিকিৎসা প্রয়োজন, উন্নত চিকিৎসা প্রয়োজন, তাদের জন্য আমরা একটা ভালো চিকিৎসা প্রতিষ্ঠান করতে পারি না। আমাদের ইন্ডিয়া যেতে হয়, ব্যাংকক যেতে হয়, সিঙ্গাপুর যেতে হয়, বিকজ আমাদের ব্যবস্থাটা অনেক অপ্রতুল এবং আমাদের চিকিৎসা ব্যবস্থা চিকিৎসকদের প্রতি অনেকে আস্থা রাখতে পারেন না। এটা একটা আরেকটা বড় মাপের সংকট। এখান থেকে আমাদের যে শিক্ষা নিতে হবে, যেমন মনে করুন এখন ম্যাডামের শারীরিক যে অবস্থাটা, এই শারীরিক অবস্থাটা কিন্তু ওনাকে বাইরে নিয়ে যাওয়ার মতন এখন অবস্থা নাই। কিন্তু দেশেই যদি একটা, সিঙ্গাপুরকে ঢাকা শহরের চেয়ে অনেক বড় তা তো না, সিঙ্গাপুরের কথাই বলি, দেশেই যদি একটা মাউন্ট এলিজাবেথ হাসপাতালের মতো হাসপাতাল থাকতো, জি, দেশেই যদি আপনার মানে যে আমাদের দেশের মানুষ ভারতের বিভিন্ন হাসপাতাল, ওইরকম হাসপাতাল আমাদের দেশে থাকতো, তাহলে তার বাইরে নিয়ে যাওয়া চেষ্টা। রিপন ভাই, সময় স্বল্পতার কারণে আপনার কাছ থেকে আমরা একটু সেলিম ভাইয়ের কাছ থেকে শুনতে চাই। সক্ষমতা, এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের পলিটিশিয়ানসদের নিজেদের সক্ষমতা অর্জন করার ক্ষেত্রে সচেষ্ট হওয়ার চিন্তা ভাবনা মাথায় থাকতে হবে। জি, ধন্যবাদ রিপন ভাই। সাদাত হোসেন সেলিম ভাই, আপনার কাছ থেকে শুনতে চাই এই মুহূর্তে আসলে আর কি করা যেতে পারে বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে। দেখুন, কালকে ডক্টর জাহিদ সাহেব যেটা বলেছেন যে আসলে যে মেডিকেল টিমটা আছে, সেই মেডিকেল টিমের বাংলাদেশের সবচেয়ে সেরা মানে যারা আছেন, মানে একদম সক্ষেত্রে সেরা, তারা ছাড়াও মানে ইংল্যান্ডের এবং আমেরিকার ডাক্তাররা এখানে জুম মিটিংয়ে বা আপনার স্কাইপি মিটিংয়ের সাথে জড়িত এবং পুরো ব্যাপারটা দেখাশোনা করছেন তারেক রহমানের সহধর্মী ডাক্তার জোবায়দা রহমান, যিনি একজন কার্ডিওলজিস্ট। তো আপনার ডাক্তাররা তো সেখানে তার পরামর্শ দিচ্ছে, ডাক্তার সেখানে পরামর্শ দিচ্ছে। এখন তো আপনার প্রযুক্তি একদম হাতের মুঠোয়। আমাদের মনে আছে 79 সালে যখন মশির রহমান যাদু মিয়ার আপনার ব্রেন স্ট্রোক করলো, তখন কিন্তু শেষ করতে হচ্ছে, তখন কিন্তু আপনার এই যে মহাদেশের দুজন সেরা মানে নিউরোলজিস্ট ডক্টর জুম্মা এবং ডক্টর ভাট্টিকে জিয়াউর রহমান নিয়ে এসেছেন এবং তারা চিকিৎসা করেছেন। তারা বলেছেন যে না, এর চাইতে ভালো চিকিৎসা মানে আর দেওয়ার এখানে তো চিকিৎসা চলছেন এখন, হায়াত মত তো আল্লাহর হাতে। এবং দ্বিতীয় কথা হলো যে আমরা আশাবাদী যে বেগম জিয়ার শরীর যে আপনার মানে মেডিসিনটা নিচ্ছে, গ্রহণ করছেন, ধীরে ধীরে এটা উন্নতি হওয়ার পরে হয়তো ওনার স্বাস্থ্যগতভাবে অ্যালাউ করলে উনি বেরিয়ে যেতে পারবেন। ওনার প্রচণ্ড মনে জোর আছে, ওনার বেঁচে থাকা খুবই দরকার। আমরা কায়মনো বাক্যে প্রার্থনা করছি আল্লাহ ওনাকে বাঁচিয়ে রাখুক। ধন্যবাদ সাদাত সেলিম ভাই, ধন্যবাদ ডক্টর আসাদুজ্জামান রিপন। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরাও দোয়া করি মহান স্রষ্টার কাছে বেগম জিয়ারকে তিনি পূর্ণ সুস্থ করে আমাদের মাঝে আরও বেশ কিছুদিন বাঁচিয়ে রাখুক, আমাদের অভিভাবক হিসেবে তিনি জাতিকে আরও একটু এগিয়ে নিক। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি আর কাবুল প্রশ্নগুলো সহজ। অনুষ্ঠানটি আগামীকাল সকাল 7টায় পুনঃপ্রচার হবে। ফিরছি কাল ঠিক রাত 9টায় নতুন অতিথিদের সঙ্গে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, গ্লোবাল টেলিভিশনের সঙ্গেই থাকুন।